শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আজ 14ই জানুয়ারি, আর আজকেই কলকাতা হাইকোর্টে জোড়া মামলা রয়েছে। একদিকে ইডি মামলা করেছে আইপ্যাক নিয়ে, আর একদিকে তৃণমূল কংগ্রেস মামলা করেছেন ইডির বিরুদ্ধে। এখনো পর্যন্ত কিন্তু সেই মামলার কোনো নিষ্পত্তি হয়ে ওঠেনি এবং সাধারণ মানুষ বলছেন যে ইডি যখন তদন্ত করছিল তখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় যায়। 8 থেকে 10 মিনিটের মধ্যে হার্ড ডিস্ক এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসে। সেটাই দেখেছে মিডিয়া এবং সারা বাংলা তথা সারা ভারতবর্ষের মানুষ দেখেছেন। এখন সব থেকে বড় বিষয় হলো, মানুষ বলছেন যে মমতা ব্যানার্জির যে ফাইলগুলো নিয়ে এসছে এবং হার্ড ডিস্কগুলো নিয়ে এসছে, এত শর্ট সময়ের মধ্যে তিনি এই গুরুত্বপূর্ণ ফাইল বা হার্ড ডিস্কগুলো কীভাবে নিলেন 9 থেকে 10 মিনিটের মধ্যে? ইডি কি ওই জায়গায় রেডি করে মমতা ব্যানার্জির জন্য বসেছিল নাকি? এই জায়গায় এরকম মানুষ কিন্তু প্রশ্ন তুলছেন যে 9 থেকে 10 মিনিটের মধ্যে মমতা ব্যানার্জি গেলেন আর সমস্ত গুরুত্বপূর্ণ ফাইল হার্ড ডিস্কগুলো নিয়ে তিনি বাইরে চলে এলেন। আজকে কিন্তু মামলার শুনানি রয়েছে, জোড়া মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। এখনো পর্যন্ত সেই মামলার কোনো নিষ্পত্তি বা কোনো কিছু আমরা শুনতে পাইনি। যখনই এই মামলার কিছু আসবে আমরা শোনানোর চেষ্টা করবো। আরেকদিকে আমাদের সঙ্গে রয়েছেন কমরেড কলতান দাশগুপ্ত, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। যেখানে ইডি রেড হচ্ছে, সিআরপিএফ পাহারায় আছে। বাড়িতে ঢুকতে পারলেন কি করে? ঢুকে অত ফাইল, অত কাগজ, অত কম্পিউটার মধ্যে কোন ফাইলটা বার করে আনতে হবে আপনি জানলেন কি করে? তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেলেন, গিয়ে বললেন 12 কিলোমিটার না 13 কিলোমিটার দূরে অফিস, ওখানেও যাব। ওখানেও ইডি রেড হচ্ছিল, সেখানেও ঢুকে পড়লেন। তারপর 2জন না 3জন কারা কারা লোক সব ফাইলপত্র এনে তৃণমূল কংগ্রেসের কেনা একটা গাড়ি তার মধ্যে ঢুকিয়ে দিল। কোথায় সিআরপিএফ? কোথায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? এরকম সাহায্য তো পাড়ায় মাঠে বন্ধু বান্ধব করে, আমি পাস দেবো তুই গোল করবি। এখানে তো ইডি পাস দিচ্ছে আর মুখ্যমন্ত্রী গোল করে দিয়ে যাচ্ছেন। তাহলে যে বড় বড় বিজেপির নেতারা এত কথা বলতেন যে সব দুর্নীতির তদন্ত হবে, সেই তদন্ত কোথায়? আর দোষীদের শাস্তির ব্যাপারই বা কোথায়? ঠিক আজ থেকে 1 বছর আগে এরকমই ঘটনা ঘটেছিল সন্দেশখালী শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে। শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে ইডি এবং সাংবাদিক মার খেয়েছিল। আজ এবারে কিন্তু মারটাই খেলেন, নেই পারত। আমার কথা হচ্ছে যে ইডি বা সিবিআই এর আগে যখন দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করেছে তার হাজতবাস হয়েছিল, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করেছে, হাজতবাস হয়েছিল। চিদম্বরমের বাড়িতে তো পাঁচিল টপকে ঢুকে পড়েছিল। মানে এত তারা তদন্ত করতে, দুর্নীতি আটকাতে এত তারা তৎপর। তাহলে পশ্চিমবাংলায় এলে কেন ইডি সিবিআই এর পা কাঁপছে? এই প্রশ্নের জবাব বিজেপির কোন নেতা দেবেন তার জন্য আমরা অধীর আগ্রহে বসে রয়েছি। এই সব বিজেপির নেতারাই তো, রাজ্যের বিরোধী দলনেতা বলেছিলেন ইডি সিবিআই আসবে, 23 সালের ডিসেম্বরে বলেছিলেন ইডি সিবিআই আসবে, আর তৃণমূলের 4 নম্বর 3 নম্বর 2 নম্বর নেতাকে ধরে নিয়ে চলে যাবে। তাহলে 26 সাল চলে গেল, তৃণমূলের যে নেতারা গ্রেপ্তার হয়েছিলেন তারা সব জামিন নিয়ে বাড়ি চলে এলেন, কই বিজেপির নেতারা তার কোনো কথা বলছেন না। তাহলে এখন ভোটের জন্য ধর্ম, জাত, এটা ওটা সে তৃণমূলও বলছে, বিজেপিও বলছে, আপনি কিভাবে আলাদা করবেন তাদের? তাহলে কি আপনারা যে অভিযোগটা প্রথম থেকেই করে আসছিলেন যে তৃণমূল বিজেপি একদম সেটিং, সেটা দিনের আলো মতো পরিষ্কার চোখের সামনে দেখা যাচ্ছে তো, চোখের সামনে। আজকে যদি অন্য কোনো রাজ্যে ইডি সিবিআই এরকম যেত এবং সেখানে মুখ্যমন্ত্রী আর সব পুলিশ কমিশনার আর সব বড় বড় সব অফিসাররা, সরকারি আমলারা গিয়ে ফাইল চুরি করে আনতেন, ইডি এরকম চুপচাপ বসে থাকতো? আমার তো মনে হয় না বসে থাকতো। পশ্চিমবাংলার ক্ষেত্রে কেন বসে থাকছে? দিল্লিতে বসে থাকেনি, ঝাড়খণ্ডে থাকেনি, অন্য রাজ্যে থাকেনি, পশ্চিমবাংলায় কেন এটা করতে হচ্ছে? কারণ আরএসএস চেয়েছে যে পশ্চিমবাংলার রাজনীতি ধর্ম জাতের ভিত্তিতেই হবে। তাহলে তৃণমূল তো তাই কাজই করছে, এখানে মন্দির, ওখানে মসজিদ, ওখানে গির্জা, এইসবই করছে। ফলে যার রাস্তা করার কথা, হাসপাতাল করার কথা, ব্রিজ করার কথা, সে যদি ওইগুলো না করে ধর্মজাতের রাজনীতি করে তাহলে তো আরএসএস এর সুবিধে। যে কাজ ও বিজেপিকে দিয়ে করাতে চায় সেই কাজ যদি তৃণমূল করে দেয় ওর কি অসুবিধে? তাহলে আরএসএস মুখ্যমন্ত্রীর সাথে এমন একটা বোঝাপড়া করে নিয়েছে যে দুর্নীতিগ্রস্ত যারা তারা যে জামিনে বাড়ি চলে আসবে, আর আরএসএস এর লাইনে মন্দির মসজিদের রাজনীতি পশ্চিমবাংলায় হবে। আবাসন মন্ত্রী গৌতম দেব হিটকোতে জায়গা নিয়েছিল রাজারহাটে, সেখানে স্বাস্থ্যকেন্দ্র করবে বলে। সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাঙ্গন উদ্বোধন করলেন। জমিদাতারা তারা মামলাগুলো কলকাতায় করে। কি বলবেন? হিটকোর টাকাটাই তো সব অন্য খাতে ব্যয় হয়ে যাচ্ছে। হিটকোর টাকা যা ছিল সেই হিটকোর টাকাটা ওই এলাকার উন্নয়নের জন্য খরচা করার কথা ছিল। তাহলে ওই এলাকার উন্নয়নের বদলে দীঘায় মন্দির, ওখানে আরেক জায়গায় দুর্গাঙ্গন, এই ধর্মীয় কাজে হিটকোর টাকা ব্যয় হবে। রাজ্য সরকারের টাকা মানে জনগণের ট্যাক্সের টাকা ধর্মীয় কাজে ব্যয় হওয়ার কথা নয়। এটা তৃণমূলের সরকার কেন করছে? কারণ আরএসএসকে খুশি করতে, যাতে দুর্নীতিতে যাদের যাদের নাম জড়িয়েছে তাদের আর কেউ না ধরে। আপনি দেখুন, নারদার তদন্ত যখন হলো তখন বিজেপি পাড়ায় পাড়ায় বড় এলইডি স্ক্রিন টাঙিয়ে দেখাচ্ছিল কারা কারা সব দুর্নীতিতে টাকা নিয়েছে। সৌগতবাবু সিঙ্গারা দিয়ে টাকা নিয়েছেন, কি আরও কোন কোন বাবুরা সব তোয়ালে ফলে মুড়ে টাকা নিয়েছেন। ওই ভিডিওতে শুভেন্দু অধিকারীও ছিলেন, শঙ্কুদেব পণ্ডাও ছিলেন। আজকে বিজেপির আপনি কোনো পার্টি অফিসে বা বিজেপির অফিসিয়াল ওয়েবসাইটে আপনি নারদার দুর্নীতির ভিডিও দেখতে পাবেন না।
কারণ চোরেদের জেলে নিয়েছে বলে ভিডিও ডিলিট করে দিয়েছে। এই যে সমঝোতার রাজনীতি, এই সেটিংয়ের রাজনীতি, এইটা আরএসএস বন্দ্যোপাধ্যায়কে করতে অ্যালাউ করছে। কেন করছে? কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তার দল বাঁচানোর জন্যে, তার দুর্নীতিগ্রস্ত লোকেদেরকে বাঁচানোর জন্যে আসলে আরএসএসকে এই বার্তা দিয়েছেন যে তুমি এখানে লাঠি খেলার আয়োজন করবে, তুমি এখানে ধর্মজাতের ভিত্তিতে ঝামেলা ঝঞ্ঝাটের আয়োজন করবে, আমি সব ব্যবস্থা করে দেবো, কিন্তু আমার দল যাতে ক্ষমতায় থেকে যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে আরএসএসের নেতারা বোধহয় সেই কথাই দিয়েছেন। হিটকোট জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাঙ্গন করছেন, এতে মুসলিম সমাজের কোনো সমস্যা নেই। কিন্তু তার ঠিক পাশেই ছাপনা পাথরঘাটা, সেখানে ৭৮ শতক জায়গা রয়েছে মসজিদের নামে এবং মসজিদ রয়েছে। সেই মসজিদের বিদ্যুৎ দেওয়া হচ্ছে না, সেই মসজিদে পাখা এবং লাইট জ্বলে সোলার এবং জেনারেটরে। বৈধ মসজিদের জায়গায় মসজিদ করতে দেবেন না, এইটা কেমন সংখ্যালঘু ধর্মী? এই যে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট বাঁধিয়ে দেওয়া, এই যে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু মানুষের মধ্যে নিজেদের মনের মধ্যে একটা খারাপ লাগার জায়গা অন্য ধর্মের প্রতি তৈরি হতে দেওয়া, এইগুলোই আরএসএস চায়। আপনার নিউ টাউন এলাকা বলুন, কি মুর্শিদাবাদ বলুন, কি শিলিগুড়ি বলুন, আপনার চালের দাম, ফুলকপির দাম সমান সব ধর্মের মানুষের জন্যে। যে 8,500 স্কুল বন্ধ হয়ে গেছে, সেখানে যে বাচ্চা ছেলেমেয়েরা যেতে পারছে না, তারাও যে কোনো ধর্মের মানুষ। পরিযায়ী শ্রমিক হিসেবে যারা রাজ্যের বাইরে চলে যাচ্ছে, তার মধ্যেও সব ধর্মের মানুষ রয়েছেন, তাদের মধ্যে কিন্তু গণ্ডগোল নেই। কিন্তু এই যে সুপরিকল্পিতভাবে তৃণমূল একটা কাজ করতে চাইছে এবং আরেকটা কাজ আটকাচ্ছে, এইটা যে বিভিন্ন ধর্মবিশ্বাসী মানুষের মধ্যে নিজেদের মধ্যে সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, এই সমস্যাটা আরএসএস তৈরি করতে চায়, না হলে পশ্চিমবাংলার মানুষের ঐক্যবদ্ধ লড়াইটাকে ওরা ভেঙে দিতে পারছে না। আরএসএসের কথা অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী এই কাজ করছেন বলেই বিজেপি এবং তৃণমূলকে বাদ দিয়ে বামপন্থী শক্তিদের মানুষের বেছে নেওয়া উচিত, যারা হচ্ছে যে বাংলা বাঁচাও যাত্রায় একটা বিকল্প হাজির করেছে, প্রায় আলাদা করে বিকল্প পাঠশালা খুলেছে, পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণার সমস্যার সমাধানের কেন্দ্র খুলেছে। বামপন্থীদেরকেই মানুষের বিকল্প হিসেবে ভেবে নেওয়া উচিত। বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে শিল্প এবং কৃষি দুটোই ভিত্তি করে বুদ্ধবাবু আওয়াজ তুলেছেন। সেই সরকারকে বাংলার মানুষ তাড়িয়ে দিয়ে আবার একটা সরকার নিয়ে এসছেন, জনগণের ট্যাক্সের পয়সায় বিভিন্ন জায়গায় মন্দির করছে। আমি যার নাম বলবো না। জনগণের ট্যাক্সের পয়সায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, ব্রিজ এগুলো হওয়ার কথা ছিল। 2077 থেকে 2011 পর্যন্ত বামফ্রন্ট সরকার 33,000 প্রাইমারি স্কুল তৈরি করেছে নতুন করে পশ্চিমবাংলায়, 10,000 হায়ার সেকেন্ডারি স্কুল তৈরি করেছিল নতুন করে পশ্চিমবাংলায়। তৃণমূল আমলে তো নতুন করে তৈরি কিছু হয়নি। তৃণমূল আমলে যা হয়েছে, গোটাটা হচ্ছে 8,500 স্কুল বন্ধ। ফলে এই যে ধ্বংসের কাজ, শুধুমাত্র হাসপাতালে গেট হয়েছে কিন্তু ভেতরে নতুন করে 2টো বেড হয়নি। এই যে ধ্বংসের কাজ তৃণমূল করছে জনগণের পয়সা নষ্ট করে, ফলে জনগণ যখন 26 সালে ভোট দিতে যাবেন, জনগণ নিশ্চিতভাবে এর বিরুদ্ধে তার লড়াইয়ের কথা ছাপ রাখবেন, এটাই আমাদের বিশ্বাস। মাননীয় একের পর এক দুর্গাঙ্গন, মহাকাল মন্দির, দীঘা জগন্নাথ মন্দির করছেন। তানারই দলেরই একজন বিধায়ক হুমায়ুন কবির, তিনি বাবরি মসজিদ করছেন, তাকে সেই জন্য ধর্ম নিয়ে রাজনীতি করছেন বলে তাকে দল থেকে বার করে। অদ্ভুত। এই যে মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো একটা প্রেস কনফারেন্সে বললেন যে আমরা মন্দির মসজিদের রাজনীতি করি না, তাহলে এই কথাটা উনি ওনার দলের মধ্যে কেন এস্টাবলিশ করতে পারেননি এটা আমি জানি না। তাহলে কেউ একজন মন্দির করবেন, তিনি দলে তার পুজো করা হবে, কেউ একজন মসজিদ করবেন বলে দল তাকে বার করে দেবে, এইটা কি যুক্তি? এটা তৃণমূলের নেতৃত্ব ছাড়া কেউ জানেন না। আর হুমায়ুন কবির আদৌ দল থেকে বেরিয়েছেন কি বেরোননি আমি বুঝতে পারি না, কারণ ওরা তো সাসপেন্ড হয় না কী সব হয়। বিধানসভার ভেতরে হুমায়ুন কবির এখনও বোধহয় তৃণমূলের আসনেই বসেন, কারণ চিটি চাপাটি কিছু হচ্ছে কিনা আমি জানি না। কিন্তু হুমায়ুন কবিরের এবং ওই যারা রাজ্যের মন্ত্রিসভায় আছেন, সিদ্ধান্ত করে ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে, তারা গত 10 বছরে মানুষের জন্য কি কাজ করলেন? মুর্শিদাবাদে, শিলিগুড়িতে, এখানে ওখানে, দীঘায় গরিব মানুষের জন্য কি ব্যবস্থা হল? যে মানুষ গভীর সমুদ্রে ট্রলার দিয়ে মাছ ধরতে যায়, তার জীবনযাপনের জন্য কি ভালো ব্যবস্থা হয়েছে? মালদা মুর্শিদাবাদের গঙ্গা ভাঙনে যে মানুষ ক্ষতিগ্রস্ত, তার জীবনযাপনের জন্য কি ব্যবস্থা হয়েছে? যে পরিযায়ী শ্রমিক কাজের জন্য বাইরে চলে যাচ্ছে, ভাইফোঁটা বা ঈদ তাকে মোবাইলের ভিডিও কলে পালন করতে হচ্ছে, তার জন্য কি ব্যবস্থা গত কয়েক বছর ধরে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার নিয়েছে? সেই প্রশ্নের জবাব আমরা জানতে চাই, এবং প্রশ্নের জবাব না পেলে আসলে মানুষ যে এবার একটা অন্যরকম ভাবনা ভেবে নিয়েছেন, এটা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট।